যখন পুরনো জোট দুর্বল হয়ে পড়ে তখন নতুন শক্তি কেন্দ্র তৈরি হয়। ইতিহাসে এটাই ঘটেছে বারবার। 7 আগস্ট 2026 মক্কা শহর। ইসলামের সবচেয়ে পবিত্র ভূমিতে 3টি দেশের 3 জন শীর্ষ নেতা একটি চুক্তিতে স্বাক্ষর করলেন। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এই চুক্তির একটাই মূল কথা, যদি 3টি দেশের যে কোনো একটিতে আক্রমণ হয় তাহলে সেটা 3টি দেশের উপরই আক্রমণ বলে বিবেচিত হবে। ঠিক ন্যাটো এর মতো, কিন্তু এটা ন্যাটো নয়, এটা মুসলিম বিশ্বের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা জোটের জন্ম। একদিকে সৌদি আরবের অফুরন্ত তেল সম্পদ, অন্যদিকে তুরস্কের যুদ্ধ পরীক্ষিত সামরিক প্রযুক্তি আর পাকিস্তানের পারমাণবিক শক্তি। এই তিনটির মিলন কি বদলে দিবে মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণ? আজ সেই পুরো গল্পটাই বলবো। এই জোট হঠাৎ করে আসেনি, এর পেছনে আছে একটা দীর্ঘ প্রেক্ষাপট। মধ্যপ্রাচ্য এখন অগ্নিগর্ভ। 2026 সালের ফেব্রুয়ারিতে মার্কিন, ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষ শুরু হয়েছে। হরমুজ প্রণালী অস্থির। 2025 সালের 9 সেপ্টেম্বর ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়েছে। পুরো মধ্যপ্রাচ্য যেন একটা বারুদের ডিবির উপর বসে আছে। এই পরিস্থিতিতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান বুঝতে পারল আমেরিকার ছাতার নিচে বসে থাকা যাবে না। পরিচালক বলেছেন এই প্রতিরক্ষা চুক্তি মধ্যপ্রাচ্যে আরও বড় আঞ্চলিক কৌশলগত স্বায়ত্তশাসনের আকাঙ্ক্ষার প্রতিফলন। এমন সময়ে যখন বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার প্রতি আস্থা ক্ষয় পেয়েছে, 3টি দেশ আলাদাভাবে দুর্বল, কিন্তু একসাথে তারা একটা ভিন্ন শক্তি। এই ত্রিপাক্ষিক জোট একদিনে তৈরি হয়নি, এটা ধাপে ধাপে গড়ে উঠেছে। 2025 সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান ও তুরস্ক 7ম উচ্চ পর্যায়ের কৌশলগত সহযোগিতা পরিষদ সম্পূর্ণ করে, যেখানে প্রতিরক্ষা, খনি, জ্বালানি সহ 24টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তারপর 2025 সালের সেপ্টেম্বরে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়, যেখানে স্পষ্ট বলা হয় যে কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসন উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে গণ্য হবে। এই চুক্তির আওতায় প্রায় 8,000 পাকিস্তানি সৈন্য, ফাইটার জেট ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি আরবে মোতায়েন করা হয়। এরপর 2026 সালের জানুয়ারিতে তুরস্ক এই জোটে যোগ দেওয়ার বিষয়ে উন্নত পর্যায়ের আলোচনা শুরু হয়। একই সময়ে সৌদি, তুর্কি নৌবাহিনী আঙ্কারায় তাদের প্রথম যৌথ নৌ বৈঠক করে। সবশেষ 7 আগস্ট 2026 মক্কায় 3 নেতার স্বাক্ষরে চূড়ান্ত ত্রিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি সবার সামনে আসে। এই জোটকে বুঝতে হলে আগে বুঝতে হবে প্রত্যেক দেশ কি নিয়ে এসেছে। সৌদি আরব অর্থের শক্তি নিয়ে এসেছে। বিশ্লেষক শেহরিয়ার খান এই জোটকে বর্ণনা করেছেন, যেখানে সৌদি আরব আর্থিক শক্তি সরবরাহ করছে। সৌদি আরবের কাছে আছে বিশ্বের সবচেয়ে বড় তেল মজুদ, $1 ট্রিলিয়ন সার্বভৌম সম্পদ তহবিল আর মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় প্রতিরক্ষা বাজেট। এই অর্থ ছাড়া জোটের সামরিক সক্ষমতা তৈরি করা অসম্ভব। তুরস্ক প্রযুক্তি ও যুদ্ধ অভিজ্ঞতার শক্তি। তুরস্কের কাছে আছে যুদ্ধ পরীক্ষিত সৈন্য এবং একটি উন্নত প্রতিরক্ষা শিল্প, বিশেষ করে উন্নত ড্রোন উৎপাদনে। তুরস্কের বায়াক্তার TB2 ড্রোন আজারবাইজান, আর্মেনিয়া, যুদ্ধ লিবিয়া ও ইউক্রেনে তার কার্যকারিতা প্রমাণ করেছে। তুরস্ক ইতিমধ্যে পাকিস্তানকে ড্রোন প্রযুক্তি দিচ্ছে, সৌদি আরবকে দিচ্ছে সামরিক সরঞ্জাম। তুরস্কের জন্য এই জোট সৌদির মূলধন নিজেদের সামরিক উৎপাদনে ব্যবহার করার সুযোগ দিবে এবং পাকিস্তানের সাথে সহ উৎপাদন বা বিক্রির পথ খুলে দিবে। পাকিস্তান পারমাণবিক ছত্রছায়া। পাকিস্তান বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তির মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। পাকিস্তান এই চুক্তির মাধ্যমে তার সশস্ত্র বাহিনীকে দক্ষিণ এশিয়া ও উপসাগরীয় অঞ্চলে বিস্তৃত একটি উদীয়মান অক্ষের কেন্দ্রে সম্ভাব্য নিরাপত্তা গ্যারান্টার হিসাবে স্থাপন করেছে। 3টি শক্তি মিলে তৈরি হচ্ছে এক অনন্য সমন্বয়, যা আলাদাভাবে কেউই পারত না। এবার এই চুক্তির মূল বিষয়গুলো দেখি। তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান 7 আগস্ট 2026
মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী তিনটি দেশের যে কোনো একটিতে সশস্ত্র আক্রমণকে তিনটির সবার বিরুদ্ধে আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে। এটা ন্যাটোর আর্টিকেল 5 এর মতোই, যে নীতিতে বলা আছে একজনের উপর আক্রমণ মানে সবার উপর আক্রমণ হিসেবে গণ্য হবে। এরদোয়ান বলেছেন এই চুক্তি যৌথ প্রতিরোধের নীতির উপর ভিত্তি করে নিরাপত্তা ও প্রতিরক্ষা শিল্পে যৌথ প্রকল্প এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের সহযোগিতায় অবদান রাখবে। এই চুক্তি কোনো দেশের বিরুদ্ধে নয়। একজন তুর্কি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন এই চুক্তি প্রতিরক্ষামূলক প্রকৃতির, কোনো নির্দিষ্ট পক্ষের বিরুদ্ধে নয় এবং অন্য আঞ্চলিক দেশগুলোর জন্য উন্মুক্ত এটি। কিন্তু এই জোটের আসল লক্ষ্য বুঝতে হলে একটু গভীরে যেতে হবে। চুক্তিতে বলা আছে কোনো দেশের বিরুদ্ধে নয়, কিন্তু বাস্তবতা হলো মধ্যপ্রাচ্যে এখন সবচেয়ে বড় উত্তেজনা হলো ইরান কেন্দ্রিক। আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান এই চুক্তিকে বর্ণনা করেছেন সাম্প্রতিক মাসগুলোতে তিন দেশের মধ্যে গভীর হওয়া নিরাপত্তা সম্পর্কের যৌক্তিক পরিণতি হিসেবে। সৌদি আরব ইরানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রতিসাম্য দেখাচ্ছে পাকিস্তান ভারতের বিরুদ্ধে, মানে প্রত্যেকের আলাদা আলাদা শত্রু আছে, কিন্তু তারা একটি ছাতার নিচে এসেছে। তুর্কির দৃষ্টিকোণ থেকে একটি অর্থনৈতিক মহাশক্তি ও একটি পারমাণবিক শক্তিকে নিজের দলে যোগ করা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধকে তীব্রভাবে বাড়িয়ে দেয়, যার নেতারা ক্রমশ তুরস্কের সাথে শত্রুতার কথা বলছেন। একই সাথে রিয়াদ ও তেহরানের সাথে আলোচনা ও উত্তেজনার নিয়ন্ত্রণে ইসলামাবাদের উচ্চ অংশীদারত্বকে চুপিসারে কাজে লাগাতে পারছে। এবার প্রশ্ন হলো আমেরিকা এটাকে কিভাবে দেখছে। আমেরিকার জন্য এই চুক্তি বিশেষভাবে স্বাগতযোগ্য হতে পারে। যৌথ আঞ্চলিক প্রতিরোধ এর প্রধান মনোযোগ ইরানের দিকে দৃষ্টি রেখে ওয়াশিংটনে ভালোভাবে গৃহীত হবে, যেটা শীর্ষ মিত্রদের কাছ থেকে আরও বেশি ভার বহনের আশা রাখে। কিন্তু একটা জটিলতাও আছে, তুরস্ক ন্যাটো ছেড়ে যাচ্ছে না, বরং কৌশলগত নমনীয়তা ও দর কষাকষির ক্ষমতা বাড়াতে একটি সমান্তরাল অংশীদারিত্ব গড়ছে। মানে তুরস্ক একই সাথে ন্যাটোতে আছে আর এই মুসলিম জোটেও আছে। এটা ওয়াশিংটনের জন্য একটা অস্বস্তিকর পরিস্থিতি। আঙ্কারা এই ব্যবস্থাকে দেখছে নিরাপত্তা প্রতিরোধের শক্তি বাড়ানোর উপায় হিসেবে, বিশেষত মার্কিন নিষেধাজ্ঞা ও ন্যাটোতে ট্রাম্পের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্নের মুখে। এখন প্রশ্ন আসে বাংলাদেশের জন্য এই জোট কি আনবে। এই জোট বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশের 70 লাখের বেশি প্রবাসী সৌদি আরবে কাজ করেন। তারা প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠান। সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি মানে বাংলাদেশের অর্থনীতির সাথে সরাসরি সংযোগ। তুরস্ক বাংলাদেশের একটি ক্রমবর্ধমান বাণিজ্যিক অংশীদার। পাকিস্তানের সাথে ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন আছে। এই তিনটি দেশের জোট যদি সত্যি শক্তিশালী হয়ে ওঠে তাহলে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতেও এর প্রভাব পড়বে। কোন পক্ষে থাকবে বাংলাদেশ, এই প্রশ্নটা ভবিষ্যতে আরও জরুরি হয়ে উঠবে। তবে এই জোটের পথে বড় বড় চ্যালেঞ্জও আছে। ন্যাটোর আর্টিকেল 5 এর মতো হলেও বাস্তবে এই চুক্তি কতটা কার্যকর হবে তা প্রশ্নবিদ্ধ। সৌদি আরবের পাকিস্তান ও জিসিসি দেশগুলোর সাথে পূর্বের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিগুলো বাস্তবে ন্যাটোর আর্টিকেল 5 এর মতো সাড়া দেয়নি। তিনটি দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিও আলাদা। পাকিস্তান কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন যে 2025 সালের চুক্তিতে পারমাণবিক ছত্রছায়া অন্তর্ভুক্ত ছিল না। মানে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র জোটের সম্পদ নয়, এটা শুধু পাকিস্তানের নিজের। আর সবচেয়ে বড় প্রশ্ন, তুরস্ক ন্যাটোতে আছে, পাকিস্তান চীনের ঘনিষ্ঠ, সৌদি আরব আমেরিকার মিত্র। এই তিনটি দেশ যখন একটা জোটে আসে তখন বাইরের শক্তিগুলো কতটা স্বস্তি বোধ করবে, এটাই একটা বড় প্রশ্ন। এখন আপনার কাছে দুটো প্রশ্ন রেখে যেতে চাই। প্রথমত, সৌদি আরবের অর্থ, তুরস্কের প্রযুক্তি আর পাকিস্তানের পারমাণবিক শক্তির এই সমন্বয় কি সত্যি মুসলিম বিশ্বের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা কাঠামো তৈরি করতে পারবে, নাকি অভ্যন্তরীণ বিভেদ ও জোটকে দুর্বল করে দিবে? দ্বিতীয়ত, বাংলাদেশের মতো দেশ যেখানে লক্ষ লক্ষ মানুষ সৌদি আরবে কাজ করে, সেখানে এই নতুন জোট কি বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে নতুন কোনো সুযোগ বা চ্যালেঞ্জ তৈরি করবে? মন্তব্যে আপনার মতামত জানান, আমরা পড়ি, আমরা উত্তর দেই। মাত্র কয়েকদিন আগে স্বাক্ষরিত এই চুক্তির মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে একটা নতুন অধ্যায় শুরু করেছে। পশ্চিমা মিডিয়া এটাকে ইরান বিরোধী জোট হিসেবে
ছোট করে দেখাচ্ছে, কিন্তু এর গভীরতা অনেক বেশি। এটা আসলে মুসলিম বিশ্বের কৌশলগত স্বায়ত্তশাসনের একটি নতুন অধ্যায়। সেই পুরো চিত্রটা আপনার পরিচিতজনের কাছে পৌঁছে দিতে ভিডিওটি টাইমলাইনে শেয়ার করুন। আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করুন। ততদিন পর্যন্ত সত্যের পক্ষে থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।